আজকে আমরা ডিসকাস করব ট্রান্সফরমার অয়েলের প্রপার্টি সম্পর্কে। ঠিক আছে, ট্রান্সফরমার অয়েলের প্রপার্টি সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব এবং সেই ট্রান্সফরমার অয়েলের যে ইনসুলেটিং স্ট্রেংথ সেটা কি কি কারণে ডিটোরিয়েট করতে পারে সেগুলো আলোচনা করব এবং সেইটা থেকে কিভাবে ট্রান্সফরমার অয়েলকে পুনরায় তার ইনসুলেটিং স্ট্রেংথ ফিরিয়ে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেগুলোও দেখব। তো দেখো, প্রথমে আমরা দেখবো হচ্ছে প্রপার্টিজ অফ ট্রান্সফরমার অয়েল। ট্রান্সফরমার অয়েল মানে আমরা জানি এটা হলো এক ধরনের ইনসুলেটিং এজেন্ট, যেটাকে ইনসুলেশন পারপাসে ট্রান্সফরমারের মধ্যে ইউজ করা হয়। এবং এর যা প্রপার্টি, ইনসুলেটিং প্রপার্টি কিরকম থাকা উচিত সেটা হচ্ছে অ্যাজ পার আইএস নাম্বার 1866 অফ দ্য ইয়ার 1961, সেই অনুযায়ী এগুলোকে স্পেসিফাই করা হয়েছে তার মেনটেনেন্সের জন্য। মানে ট্রান্সফরমার অয়েলের মেনটেনেন্স করবার জন্য, তার ইনসুলেটিং কোয়ালিটিটাকে বজায় রাখবার জন্য কি কি করা উচিত সেটা হচ্ছে অ্যাজ পার আইএস 1866 অফ দ্য ইয়ার 1961 এই অনুযায়ী স্পেসিফাই করা হয়েছে। আর তার কি কি প্রপার্টি ইন জেনারেল থাকা উচিত সেটা হচ্ছে অ্যাজ পার আইএস 335 অফ দ্য ইয়ার 1963 এই অনুযায়ী স্পেসিফাই করা হয়েছে। এবার ট্রান্সফরমার অয়েল এটা হচ্ছে মিনারেল অয়েল অফ গ্রেড বি টাইপ। গ্রেড বি টাইপের একটা হলো মিনারেল অয়েল, এইটাকে ইউজ করা হয় অ্যাজ এ ইনসুলেটিং মেটেরিয়াল। এটাকে শুধু যে ট্রান্সফরমারে ইউজ করা হয় তা নয়, অন্যান্য অয়েল টাইপ যে সুইচ গিয়ার, তোমরা অয়েল সার্কিট ব্রেকারের নাম শুনেছো, সেই অয়েল সার্কিট ব্রেকার সেখানেও এই ট্রান্সফরমার অয়েল যেটা আছে, মানে অ্যাকচুয়ালি এটা একটা মিনারেল অয়েল, এটাকে ইউজ করা হয়। ঠিক আছে, ট্রান্সফরমার অয়েল মানে যে শুধুমাত্র ট্রান্সফরমারে ইউজ করা হয় তা নয়, এটা বলা হয় ট্রান্সফরমার অয়েল এর কারণ এটা মূলত ট্রান্সফরমারে ইউজ করা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ধরনের মিনারেল অয়েল। এই মিনারেল অয়েলকে ট্রান্সফরমারেও ব্যবহার করা যেতে পারে অথবা বিভিন্ন হাই টেনশন সুইচ গিয়ারেও ইউজ করা যেতে পারে। যেমন হচ্ছে বিশেষ এক্সাম্পল হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার। এবার এর কি কি প্রপার্টি থাকা উচিত, ট্রান্সফরমার অয়েলের মধ্যে যে প্রপার্টিগুলো থাকা উচিত সেই প্রপার্টিগুলো এক এক করে আমরা দেখব। বিভিন্ন প্রপার্টি কোনটা কিরকম থাকা উচিত। প্রথম যে প্রপার্টিটার কথা বলবো সেটা হলো ভিসকোসিটি। ভিসকোসিটি মানেটা কি? ভিসকোসিটি মানে হচ্ছে কোনো একটা লিকুইড, তার মধ্যে দিয়ে যে ফ্লো, লিকুইডের মধ্যে ফ্লোটাকে যতটা অপোজ করে, লিকুইডের ফ্লোটা যতটাকে অপোজ করে যে প্রপার্টির জন্য, সেটাকেই বলা হয় ভিসকোসিটি। এবার যত ভিসকোসিটি কম হবে তত ইজিলি ওটা ফ্লো করতে পারবে। এখন ট্রান্সফরমার অয়েলটা আমরা ইউজ করছি তো ট্রান্সফরমারটাকে ঠান্ডা রাখার জন্য, তাহলে যত তাড়াতাড়ি এটা বা যত ভালোভাবে এটা ফ্লো করতে পারবে তত হিটটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবে, ডিসিপেট করতে তত সুবিধা হবে, হিটটাকে ডিসিপেট করাতে তত সুবিধা হবে। তার মানে যত এর বেশি ফ্লুইডিটি থাকবে তত ভালো, তাহলে ভিসকোসিটিটা যত কম থাকে ততই ভালো। এটা হলো এক নাম্বার প্রপার্টি ট্রান্সফরমার অয়েলের। নেক্সট হচ্ছে ইনসুলেশন অ্যান্ড ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ট্রান্সফরমার অয়েলটার ইনসুলেটিং যে কোয়ালিটি সেটা বেশি থাকা উচিত, কিন্তু যেটা হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেংথ, ডাইইলেকট্রিক স্ট্রেংথ সেটা ওই ময়েশ্চারের প্রেজেন্সের জন্য বা কোনো মানে কোনো সাবস্টেন্স যেগুলো থাকা জেনারেলি ট্রান্সফরমার অয়েলের মধ্যে উচিত নয়, কিন্তু সেগুলো যদি চলে আসে তাহলে কি হয়, তার হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা ক্রমশ উইক হয়ে যায়, ডাইইলেকট্রিক স্ট্রেংথটা ক্রমশ পুয়ার হয়ে যায়। এছাড়াও হচ্ছে এর মধ্যে যদি কোনো ডাস্ট, ফাইবার ইত্যাদি মেটেরিয়াল থাকে তাহলে ওটা একটা লো রেজিস্টিভ পাথ প্রোভাইড করে। মানে ট্রান্সফরমার অয়েল বিশুদ্ধ অবস্থায় একটা ভালো ইনসুলেটার এবং তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ যথেষ্ট বেশি, কিন্তু তার মধ্যে যদি এই সমস্ত ইমপিউরিটিগুলো এসে মিক্সড আপ হয় তার ডাইইলেকট্রিক স্ট্রেংথটা কমে যায় এবং তার মধ্যে একটা লো রেজিস্টিভিটি পাথ তৈরি হয়। আর লো রেজিস্টিভ পাথ হলেই সেখান দিয়ে কারেন্ট ফ্লো হতে পারবে। কিন্তু ইনসুলেটার হিসাবে যখন আমরা তাকে ইউজ করছি, আমরা চাইবো যে যাতে তার কারেন্ট কন্ডাকশনটা যতটা কম হয় তবেই সেটা ভালো ইনসুলেটর হবে। তাহলে দুটো প্রপার্টি দেখলাম, একটা হলো ভিসকোসিটি আর একটা হলো ডাইইলেকট্রিক স্ট্রেংথ বা ইনসুলেটিং স্ট্রেংথ। আর এটা স্ট্যান্ডার্ড কত থাকা উচিত ট্রান্সফরমার অয়েলের ক্ষেত্রে? এই ট্রান্সফরমার অয়েলের ডাইইলেকট্রিক স্ট্রেংথ মেজার করার জন্য একটা স্পেশাল সেটআপ আছে। সেই ডাইইলেকট্রিক স্ট্রেংথ মেজারমেন্টের জন্য সেই সেটআপটাকে বলা হয় বিডিভি টেস্ট কিট, ব্রেকডাউন ভোল্টেজ টেস্ট কিট। সেখানে দুটো ইলেকট্রোড থাকে এবং সেই দুটো ইলেকট্রোডকে রেখে তার অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় এবং ইলেকট্রোড দুটোকে একটা কাঁচের চেম্বারের মধ্যে রাখা থাকে এবং সেই কাঁচের চেম্বারটা সম্পূর্ণরূপে ট্রান্সফরমার অয়েল দ্বারা পূর্ণ থাকে। এখন ওই ইলেকট্রোড দুটোর অ্যাক্রসে যে অ্যাপ্লাইড ভোল্টেজ
সেটাকে যখন ক্রমশ ক্রমশ বাড়িয়ে যাওয়া হয়, একটা পার্টিকুলার ভোল্টেজ লেভেলে পৌঁছালে ওই ডাইইলেকট্রিক যেটা আছে মিডিয়াম, অর্থাৎ এক্ষেত্রে ট্রান্সফরমার অয়েল, সেটার ব্রেকডাউন ঘটে যায়। যে ভোল্টেজে ব্রেকডাউনটা ঘটে সেটাই হলো ওই অয়েলের ব্রেকডাউন ভোল্টেজ বা বিডিভি। এক্ষেত্রে যে ইলেকট্রোড দুটোকে ইউজ করা হয় তাদের মধ্যে একটা স্ট্যান্ডার্ড গ্যাপ 2.5 মিলিমিটার এটা মেনটেন করা হয়। তো বলা হয়েছে যে ট্রান্সফরমার অয়েল সেটার ব্রেকডাউন ভোল্টেজ যেন কোনোভাবেই 30 কিলোভোল্টের থেকে কমে না হয়। এরকম 2.5 মিলিমিটার গ্যাপে যদি দুটো ইলেকট্রোড রাখা হয়, সেক্ষেত্রে ওই ট্রান্সফরমার অয়েলের ব্রেকডাউন যেন কোনোভাবেই 30 কিলোভোল্টের থেকে কম ভোল্টেজে না হয়। যদি সেটা হয় তাহলে কিন্তু সেই ট্রান্সফরমার অয়েলটা আর সুইটেবল নেই, অ্যাজ এ প্রপার ডাইইলেকট্রিক মিডিয়াম হিসাবে সেটাকে আর আমরা ইউজ করতে পারি না। তার ব্রেকডাউন ভোল্টেজ যথেষ্ট কমে গেছে, সেই মুহূর্তে ওটাকে আর ইউজ করা যাবে না। তাহলে মিনিমাম 30 কেবি থাকতেই হবে, তার থেকে বেশি থাকলে ভালো। নেক্সট আরেকটা প্রপার্টি আমরা দেখব ট্রান্সফরমার অয়েলের, সেটা হলো ফ্ল্যাশ পয়েন্ট। তো ট্রান্সফরমার অয়েলের যেটা ফ্ল্যাশ পয়েন্ট মানে কি, ট্রান্সফরমার অয়েল তার উপরে একটা ভেপার জমা হয়। ট্রান্সফরমার অয়েলটাকে যদি আমি একটা জায়গায় রেখে দিই, তাহলে তার সারফেসের ওপরে, অয়েল সারফেসের ওপরে কিছুটা তো ভেপার তৈরি হবে, বাষ্প তো কিছুটা তৈরি হবে। এবার এই যে বাষ্প বা ভেপার যেটা ট্রান্সফরমার অয়েল সারফেসের ওপরে তৈরি হয়েছে, সেটাকে যদি আমরা তার মধ্যে যদি স্পার্কিং করি, কোনোভাবে যদি আমরা তার মধ্যে স্পার্কিং করি, তাহলে কি হবে, সেটা কিন্তু জ্বলে উঠবে না, সেটা স্পার্কিং কিন্তু পারসিস্ট করবে না। কিন্তু দেখা যায় যে আফটার এ সার্টেন টেম্পারেচার ওই ট্রান্সফরমার যে অয়েল সারফেস তার ওপরের যে ভেপার, সেটা কিন্তু স্পন্টেনিয়াসলি ইগনাইট করতে থাকে, মানে নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে জ্বলতে থাকে। সেই মানে জ্বলার ব্যাপারটা পারসিস্ট করে না, কন্টিনিউ করে না, কিন্তু জ্বলে ওঠে। অর্থাৎ একটা স্পার্কিং এর মতো ফেনোমেনা ওই ট্রান্সফরমার অয়েল সারফেসের উপরে ঘটে। সেটা কিন্তু কম টেম্পারেচারে ঘটে না। যখন আমরা ট্রান্সফরমার অয়েলটাকে ক্রমশ ক্রমশ গরম করতে থাকি, আফটার এ সার্টেন টেম্পারেচার, একটা সার্টেন টেম্পারেচারে পৌঁছে গেলে তখনই একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভেপার তার উপরে জমা হয় এবং সেটাই এরকম স্পন্টেনিয়াসলি ইগনাইট করতে সক্ষম হয়। তো দেখা গেছে যে এই ফ্ল্যাশ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে জেনারেলি 160 এখানে লেখা হয়েছে, কিন্তু 140 থেকে জেনারেলি 160 এই রেঞ্জের মধ্যে থাকে, তার থেকে কম থাকা উচিত নয়। 140-এর থেকে কম থাকা তো উচিত নয়, যত বেশি থাকবে তত ভালো। এই যে ফ্ল্যাশিং এর ব্যাপারটা, যেটা ট্রান্সফরমার অয়েলের সারফেসের উপরের যে ভেপার, সেটা যে টেম্পারেচারে স্পন্টেনিয়াসলি ইগনাইট করে, মানে নিজের থেকেই ইগনাইট করতে থাকে, জ্বলে ওঠে। সেই জ্বলে ওঠে যে আগুনটা তৈরি হয়, যে ফায়ারটা তৈরি হয়, সেটা পারসিস্ট করে না, নিজের থেকেই নিভেও যায়, কিন্তু জ্বলে ওঠে। সেই ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাশ, যে টেম্পারেচারে মিনিমাম গিয়ে ঘটে সেই টেম্পারেচারটাকে বলা হয় ফ্ল্যাশ পয়েন্ট। জেনারেলি এটা 140 ডিগ্রি সেলসিয়াস মনে রাখা যেতে পারে, তবে এটা বেশি হলে ভালো, তার থেকে কম হওয়াটা ঠিক নয়। যদি তার থেকে কম হয়, এর মানে কি, এর মানে হচ্ছে ট্রান্সফরমার অয়েলটার একটা টেন্ডেন্সি থাকবে আগুন লেগে যাওয়া। যদি কম টেম্পারেচারে এরকম ফ্ল্যাশিং ঘটতে থাকে, ফ্ল্যাশ পয়েন্টে যদি রিচ করে যায় ট্রান্সফরমার অয়েলটা একটা লোয়ার টেম্পারেচার, মনে করা যাক হয়তো 100 ডিগ্রি সেলসিয়াসই যদি ট্রান্সফরমার অয়েল সারফেসের ওপরে যে ভেপার সেটা নিজের থেকেই ইগনাইটেড হচ্ছে, তাহলে সেটা কি হবে, সেক্ষেত্রে ট্রান্সফরমারটা 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রিচ করলেই সেক্ষেত্রে এরকম ট্রান্সফরমারের মধ্যে একটা ফায়ার তৈরি হয়ে যেতে পারে, সেটা আদৌ ডিজায়ারেবল নয়। তার জন্য ফ্ল্যাশ পয়েন্টের ভ্যালু যত বেশি থাকবে ততই ভালো। জেনারেল তোমরা 140টা মনে রাখবে, ঠিক আছে? 160টা জেনারেলি আরো বেটার, মানে বড় রেটিং এর ট্রান্সফরমারের জন্য অ্যাপ্লিকেবল। আর ফায়ার পয়েন্টটা কি, এই যে ফ্ল্যাশ পয়েন্টে যখন এটা পৌঁছাচ্ছে তখনও কিন্তু যে স্পার্কিংটা হচ্ছে সেটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না, মানে একবার জ্বলে উঠছে আবার নিজের থেকে নিভেও যাচ্ছে, কন্টিনিউ কিন্তু স্পার্কিং হচ্ছে না। কিন্তু তারপরেও যদি টেম্পারেচারটা আরো বাড়ানো যেতে থাকে ওই ফ্ল্যাশ পয়েন্টের ওপরেও, তাহলে দেখা যাবে একটা পার্টিকুলার টেম্পারেচারের পরে ওই ট্রান্সফরমার অয়েল সারফেসের উপরে যে ভেপার সেটা কিন্তু আর জ্বলে ওঠা নিভছে না, মানে ক্রমশ জ্বলতেই থাকছে, এবং যত জ্বলবে তত টেম্পারেচার আরো বাড়বে, এবং এইভাবে কন্টিনিউ জ্বলতে জ্বলতে একটা সময় এটা একটা ফায়ার ক্রিয়েট করবে, একটা বার্নিং কন্ডিশন ক্রিয়েট করবে। এবং যে টেম্পারেচারে গিয়ে এরকম
ফায়ার তৈরি হবে সেই টেম্পারেচারটাকে বলা হয়ে থাকে ট্রান্সফরমার অয়েলের ফায়ার পয়েন্ট। এবং এই ফায়ার পয়েন্ট জেনারেলি 200°C থেকে বেশি হওয়া উচিত, তার থেকে কম কোনোভাবেই হওয়া উচিত নয়। যত কম হবে তত সেই ট্রান্সফরমারটা মানে একটা বলা যেতে পারে একটা দাহ্য বস্তুতে পরিণত হবে। কিন্তু আমরা তো চাই না ট্রান্সফরমারটা জ্বলে যাক, সেটা তো আদৌ ডিজায়ারেবল নয়। তার জন্য যত বেশি হবে ফায়ার পয়েন্ট তত ভালো। ফ্ল্যাশ পয়েন্টও বেশি হলে ভালো, ফায়ার পয়েন্টও বেশি হলে ভালো। নেক্সট একটা প্রপার্টি যেটা আমরা দেখবো ট্রান্সফরমার অয়েলে, সেটা হলো পিউরিটি। ট্রান্সফরমার অয়েলের মধ্যে ইন জেনারেল কোনো মানে ইমপিউরিটি থাকা তো উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও ওর মধ্যে কিছু কিছু পরিমাণে সালফার এবং তার কম্পাউন্ডস কিছু থেকে থাকে। এবং এই যে ইমপিউরিটি গুলো থাকে সেগুলো হচ্ছে ট্রান্সফরমার অয়েলের যে কোর, মানে ট্রান্সফরমার অয়েলটা যে ট্যাঙ্কের ভেতরে রাখা থাকছে, সেটা সেই ট্যাঙ্কের একটা ওয়াল আছে, মেটালিক একটা বডি, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সফরমারের যে কোর সেটার সঙ্গেও ট্রান্সফরমার অয়েলটা টাচ হচ্ছে, সেটাও একটা মেটালিক পার্ট। তো এই সমস্ত ইমপিউরিটি গুলো যেগুলো ট্রান্সফরমার অয়েলের মধ্যে আছে, সেগুলো যদি এই মেটালিক সারফেসের সংস্পর্শে আসে, তাহলে সেগুলো মেটালিক সারফেস গুলোকে করোশন করে, মানে তার ক্ষয় করে দেয়। এবং এর ফলে একটা বিশেষ বস্তু তৈরি হয় যাকে বলা হয় স্লাজ। ট্রান্সফরমার অয়েলের মধ্যে থাকা ইমপিউরিটি গুলো এই মেটালিক সারফেসের সঙ্গে রিয়াকশন করে একটা ইমপিউরিটি তৈরি করে যাকে বলা হয়ে থাকে স্লাজ। তো পিউরিটিটা একটা সার্টেন লেভেলে থাকা উচিত। ইন জেনারেল আমরা চাইবো যেন ট্রান্সফরমার অয়েলের মধ্যে খুব কম পরিমাণে ইমপিউরিটি থাকে, ইমপিউরিটি না থাকলে সব থেকে ভালো। এবারে যে আমরা প্রপার্টিটা দেখবো সেটার নাম হচ্ছে স্লাজ ফরমেশন। স্লাজ ব্যাপারটা কি? এটা হচ্ছে থিকেনিং অফ অয়েল ইনটু এ সেমি সলিড ফর্ম ইজ কল্ড অ্যাজ স্লাজ। মানে অয়েলটা একটা সেমি সলিড, মানে সলিড ইন জেনারেল অয়েল তো একটা লিকুইড, কিন্তু সেটা পরিণত হচ্ছে একটা অর্ধ কঠিন একটা পদার্থতে, থিকেনিং হয়ে যাচ্ছে। কি কারণে হচ্ছে? তার মধ্যে ইমপিউরিটি থাকার জন্য হচ্ছে। এবার এই যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয়ে থাকে স্লাজ। এই স্লাজ কি করে? দিস ইম্পিড ফ্লোজ অ্যান্ড ডিউ টু অ্যাসিডিক নেচার করোড দ্য মেটালিক পার্টস। মানে ট্রান্সফরমার অয়েলটা যত ভালোভাবে ফ্লো করতে পারবে তত তো ভালো। এর আগে আমরা দেখলাম একটা প্রপার্টি ভিসকোসিটি। ট্রান্সফরমার অয়েলের ভিসকোসিটি কম থাকা উচিত বলা হয়েছিল। মানে কি, যত ভিসকোসিটি কম হবে তত ভালোভাবে ট্রান্সফরমার অয়েলটা ফ্লো করতে পারবে। এখন যদি ট্রান্সফরমার অয়েলের মধ্যে এরকম একটা সেমি সলিড একটা পদার্থ তৈরি হয়, সেগুলো কি করবে? ট্রান্সফরমার অয়েলের যে নর্মাল ফ্লো তাকে বাধা দেবে এবং ট্রান্সফরমার অয়েল ঠিক মতো করে ফ্লো করতে পারবে না। আর যেরকম ফ্লো এটা যদি না করতে পারে, ঠিক মতো কুলিং করতে পারবে না। আর একটা ব্যাপার হচ্ছে এর নেচারটা হচ্ছে অ্যাসিডিক নেচার মেনলি। আর অ্যাসিডিক এই নেচারের জন্য এটা হচ্ছে ওই মেটালিক সারফেস যেগুলো আছে ট্রান্সফরমারের মধ্যে তার সঙ্গে রিয়াক্ট করে এবং সেগুলোকে ক্ষয় করে দেয়। এবং দেখা গেছে যে অক্সিজেনের উপস্থিতিতে যদি হিট দেওয়া হয়, যত তাপমাত্রা বাড়ে তত এই স্লাজ ফরমেশনের ব্যাপারটা আরো বাড়তে থাকে। এবার ট্রান্সফরমার যখন লোডে চলবে, ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর মধ্যে কারেন্ট তো ফ্লো করবেই। এখন যত লোড বাড়বে তত কারেন্ট বেশি ফ্লো করবে এবং তত বেশি পরিমাণে I²R তৈরি হবে এবং তত বেশি ট্রান্সফরমার অয়েলটা হিটেড হবে। এখন হিট তো হবে ট্রান্সফরমারের মধ্যে, এটা তো একটা অবভিয়াস ব্যাপার। এখন সেই হিটের প্রেজেন্সে এবং অক্সিজেন যদি কোনোভাবে ট্রান্সফরমার অয়েলের সংস্পর্শে চলে আসে, তার ফলে কিন্তু এই স্লাজ ফরমেশনের ব্যাপারটা কিন্তু অবভিয়াসলি ঘটবে। এটা ঘটতেই হবে, এটা ঘটবে এবং এবং তার জন্য স্লাজ ফরমেশনটা আরো বেশি অ্যাক্সিলারেটেড হয়ে যাবে। এবং কি হবে না, ইফ দ্য হট অয়েল ইজ প্রিভেন্টেড ফ্রম কামিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার, স্লাজ ফরমেশন ক্যান বি গ্রেটলি রিডিউসড। যদি এটা হয় যে আমরা হট অয়েল যেটা আছে সেটাকে অ্যাটমসফিয়ারিক এয়ারের সংস্পর্শে আসতে দেব না, সেটা যদি করা যায় তাহলে স্লাজ ফরমেশনটাকে রিডিউস করে দেওয়া যাবে। সেই কারণেই বড় রেটিং এর ট্রান্সফরমারে কনজারভেটর ট্যাঙ্ক বলে আলাদা ট্যাঙ্ক থাকছে। সরাসরি ভাবে কিন্তু ট্রান্সফরমার মেইন ট্যাঙ্কের যে অয়েল সেটা এয়ারের সংস্পর্শে আসছে না, সেটা থ্রু কনজারভেটর ট্যাঙ্কের মাধ্যমে আসছে। ঠিক আছে, এই একটা প্রপার্টি গেল। নেক্সট আমরা যে প্রপার্টিটা দেখব সেটা হচ্ছে অ্যাসিডিটি। এবার এই ট্রান্সফরমার অয়েল তার মধ্যে যে ইমপিউরিটি গুলো থাকছে, যেমন মেনলি সালফার অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস, সেই ইমপিউরিটি গুলো যখন অক্সিডাইজড হচ্ছে তখন কি কি তৈরি হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড,
ভোলাটাইল ওয়াটার, সলিবল অর্গানিক অ্যাসিডস অ্যান্ড ওয়াটার, মানে এই ধরনের ইমপিউরিটি গুলো ট্রান্সফরমার অয়েল থেকে তৈরি হচ্ছে। কেন হচ্ছে? অক্সিডেশনের ফলে তৈরি হচ্ছে। ইমপিউরিটি যেগুলো আছে সেগুলো অক্সিডাইজড হচ্ছে এবং এই সমস্ত আরো ফার্দার ইমপিউরিটি যেমন কার্বন ডাইঅক্সাইড, ভোলাটাইল ওয়াটার, সলিবল অর্গানিক অ্যাসিডস ইত্যাদি তৈরি হচ্ছে। এবার এই যে অ্যাসিডিক প্রপার্টি যেগুলো আছে, এই সমস্ত সাবস্টেন্স, অর্গানিক অ্যাসিডস, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি যে সাবস্টেন্সগুলো আছে সেগুলোর আয়রন এবং আদার মেটালিক পার্টসগুলোকে করোশন করছে এবং এটাকে কম করবার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই কনজারভেটর ট্যাঙ্ক এবং ব্রিদার। এটা তো বলা হলো যে ব্রিদার ইউজ করা হয়, সিলিকা জেল ব্রিদার, তার মাধ্যমে অ্যাটমসফিয়ারিক এয়ারের সঙ্গে ট্রান্সফরমারের যে যে মানে এয়ারের যে আদান প্রদানটা ঘটে তার মধ্যে যে ময়েশ্চার কন্টেন্ট সেটাকে যতটা সম্ভব অ্যাবজর্ব করে নেওয়া হয় এই সিলিকা জেল ব্রিদারের মাধ্যমে, মানে ময়েশ্চারটা খুব কম পৌঁছায় ব্রিদারটা থাকার ফলে। এখন এই যে সমস্ত অ্যাসিডিক সাবস্টেন্স গুলো ট্রান্সফরমার অয়েলের মধ্যে পাওয়া যাচ্ছে তার একটা লিমিট আছে। এবার এই অ্যাসিড কন্টেন্ট কতটা আছে ট্রান্সফরমার অয়েলের মধ্যে সেটাকে মেজার করা হয় একটা ইউনিটের মাধ্যমে। সেই ইউনিটটা হচ্ছে মিলিগ্রাম। কত মিলিগ্রাম মানে হাউ মাচ মিলিগ্রাম অফ KOH, কত মিলিগ্রাম অফ KOH পার গ্রাম আমাদের লাগছে। ঠিক আছে, কত মিলিগ্রাম KOH পার গ্রাম আমাদের প্রয়োজন হচ্ছে, এই ইউনিটটা হচ্ছে এটাকে এক্সপ্রেস করা হয়ে থাকে। এটা কিভাবে এক্সপ্রেস করা হয় বা কিভাবে মেজার করা হয় সেটা আমরা এক্সপ্লেন করব। যেরকম এখানে বলা হয়েছে দেখো, লিমিটিং ভ্যালু অফ দ্য অ্যাসিডিটি অফ আফটার অক্সিডেশন, মানে ট্রান্সফরমার অয়েলটা যখন এরকম ন্যাচারাল এয়ারের সংস্পর্শে থেকে অক্সিডাইজড হচ্ছে তখন তার মধ্যে কতটা অ্যাসিড কন্টেন্ট থাকতে পারে, ম্যাক্সিমাম কতটা থাকতে পারে, সেটাকে এরকম বলা হচ্ছে 0.4 মিলিগ্রাম অফ KOH পার গ্রাম। এবার এটা কিভাবে মেজার করা হয় সেটা পরে এক্সপ্লেন করা হচ্ছে। আর হচ্ছে কিছু কিছু লিমিটেশনস বলে দেওয়া হয়েছে যে ট্রান্সফরমারের মধ্যে যে ওয়াটার তো থাকবে, ট্রান্সফরমার অয়েলের মধ্যে কিছুটা হলেও ওয়াটার থাকবে। এখন সেই ওয়াটারের পরিমাণটা যেন 5 ppm এর থেকে বেশি না হয়, 5 পার্টস পার মিলিয়ন, 5 পার্টস পার মিলিয়নের থেকে যেন কম থাকে ওয়াটার কন্টেন্ট। অ্যাসিডিটি নিউট্রালাইজেশন ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 0.03 মিলিগ্রাম KOH পার গ্রাম। এই ইউনিটে কিভাবে মেজার করা হয় পরে আমরা দেখছি। এটা হচ্ছে অ্যাসিডিটিটাকে নিউট্রালাইজ করবার জন্য কি পরিমাণ KOH এর প্রয়োজন হয় অ্যাসিড কন্টেন্টটাকে নিউট্রালাইজ করার জন্য। নেক্সট হচ্ছে যে লস ট্যানজেন্ট অ্যাট ওয়ার্কিং টেম্পারেচার, এটা হচ্ছে 0.005। যেটা আমাদের লস অ্যাঙ্গেল হবে তার যে ট্যানজেন্টের ভ্যালু, সেই ট্যানজেন্টের ভ্যালুটা হচ্ছে 0.005, এইটা থাকলে ভালো হয়। এবং ডেনসিটি যেটা হয় ট্রান্সফরমার অয়েলের ক্ষেত্রে 0.89 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এগুলো হচ্ছে কিছু কিছু প্রপার্টি জেনে রাখা উচিত ট্রান্সফরমার অয়েলের রিলেটেড। ঠিক আছে, তো এবার আমরা সামারাইজ যদি করি ট্রান্সফরমার অয়েলের কি কি প্রপার্টি আমরা দেখলাম। প্রথমত আমরা দেখেছি হচ্ছে ভিসকোসিটি, 1 নাম্বার ভিসকোসিটি। 2 নাম্বার যেটা আমরা দেখলাম ভিসকোসিটির পরে কি দেখেছি আমরা, বলো 2 নাম্বার প্রপার্টি কি দেখেছি? ইনসুলেশন এন্ড ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ইনসুলেটিং স্ট্রেংথ। ভিসকোসিটি কম থাকলে ভালো না বেশি থাকলে ভালো, বলো? ভিসকোসিটি কম থাকলে ভালো, তাহলে ফ্লুইডিটিটা ভালো হবে। ফ্লুইডিটিটা ভালো হবে। আর ইনসুলেশন স্ট্রেংথটা বেশি থাকলে ভালো না কম? ইনসুলেটিং যে স্ট্রেংথ সেটা কত থাকা উচিত? মিনিমাম বললাম যে 30 কেভি। মিনিমাম হচ্ছে 30 কেভি থাকতে হবে যখন আমরা 2.5 মিলিমিটার গ্যাপ দিয়ে ওটাকে চেক করব। মিনিমাম 30 কেভি থাকতে হবে, যত বেশি থাকবে ততই ভালো। নেক্সট আমরা কি প্রপার্টি বললাম বলো? 3 নাম্বার প্রপার্টি কি ছিল? ফ্ল্যাশ পয়েন্ট। হ্যাঁ, ফ্ল্যাশ পয়েন্ট। ফ্ল্যাশ পয়েন্ট ব্যাপারটা কি? ফ্ল্যাশ পয়েন্ট ব্যাপারটা হচ্ছে যে টেম্পারেচারে সারফেসের উপরে যে ভেপার সেটা নিজের থেকে ইগনাইটেড হতে শুরু করে, স্পন্টেনিয়াসলি ইগনাইটেড হতে শুরু করে, তার আগে কিন্তু নিজের থেকে জ্বলে না ওটা। ফ্ল্যাশ পয়েন্টের ভ্যালু মিনিমাম কত হওয়া উচিত বললাম?
140 to 140 140টাই মিনিমাম মনে রাখবে, ঠিক আছে? মিনিমাম হচ্ছে 140, তার থেকে বেশি হলে ভালো হয়। 140 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে আমাদের কি প্রপার্টি বললাম 4 নাম্বার, ফায়ার পয়েন্ট। ফায়ার পয়েন্ট। ফায়ার পয়েন্টের ভ্যালু মিনিমাম কত হওয়া উচিত বললাম? গ্রেটার দেন 200 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রেটার দেন 200 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া উচিত। ফায়ার পয়েন্ট ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? ফায়ার পয়েন্ট ব্যাপারটা কি? যে টেম্পারেচারে সারফেসের উপরে যে ভেপার তৈরি হচ্ছে ট্রান্সফরমার অয়েল সারফেসের উপরে, সেটা তো ইগনাইটেড হচ্ছেই। ইগনাইটেড হয়ে যে আগুনটা তৈরি হচ্ছে সেটা পারসিস্ট করছে, নিজের থেকে আর নিভছে না, ওটা জ্বলতেই থাকছে, মানে ট্রান্সফরমারটা ফায়ারিং হয়ে যাবে, মানে অয়েলটা ওই সময় টেম্পারেচারে পরে জ্বলতে থাকবে, প্লাস ট্রান্সফরমারের স্বাভাবিকভাবে আগুন লেগে যাবে, ঠিক আছে, ওই টেম্পারেচারের উপরে। তো এটা যত বেশি থাকা যাবে ততই ভালো। আর কি বলো, আর কি প্রপার্টি আমরা দেখলাম ট্রান্সফরমার অয়েলের? ট্রান্সফরমার অয়েলের পিউরিটি। হ্যাঁ, পিওরিটি। পিওরিটি, ট্রান্সফরমার অয়েলের পিওরিটিটা থাকা উচিত পিওর। যত এর মধ্যে ইমপিউরিটি কি আসতে পারে, ইমপিউরিটিটা কি কারণে আসতে পারে, পিওরিটি থাকবে না কেন, কি কি ইমপিউরিটি এর মধ্যে থাকতে পারে বলো? হচ্ছে সালফার, সালফার কম্পাউন্ডস গুলো মেনলি এর মধ্যে থাকে, ঠিক আছে, সেইটা হচ্ছে মেন ইমপিউরিটি। নেক্সট আমরা দেখলাম হচ্ছে স্লাজ ফর্মেশন। স্লাজ মানে কি বস্তু, স্লাজ ব্যাপারটা কি? নেক্সট 6 নম্বর আমরা দেখলাম হচ্ছে স্লাজ। এই স্লাজ ব্যাপারটা কি? স্লাজ মানে হচ্ছে যে ট্রান্সফরমার যে অয়েল, সেই ট্রান্সফরমার অয়েলটা মধ্যে থাকা যে ইমপিউরিটি, সেই ইমপিউরিটি গুলো যখন অক্সিজেনের সংস্পর্শে আসছে তখন সেগুলো অক্সিডাইজড হচ্ছে, এবং অক্সিডাইজড হয়ে একটা সেমি সলিড টাইপের একটা থিকেনিং একটা বস্তু তৈরি করছে, মানে সেমি সলিড বস্তু। সেটা হচ্ছে ট্রান্সফরমার অয়েলের গিয়ে মিশে যাচ্ছে। ট্রান্সফরমার অয়েলের গিয়ে মিশে যাচ্ছে মানে কি হচ্ছে তাহলে? ট্রান্সফরমার অয়েল এমনিতে একটা লিকুইড, তার সঙ্গে একটা সেমি সলিড জিনিস মিশলে স্বাভাবিকভাবে ট্রান্সফরমার অয়েলের ফ্লুইডিটিটা কমে যাচ্ছে। ফ্লুইডিটিটা কমে যাচ্ছে, ট্রান্সফরমার অয়েল ঠান্ডা করতে কম পারছে, এটা একটা অসুবিধা তো হচ্ছে। আর তার সঙ্গে এই যে স্লাজ গুলো তৈরি হচ্ছে, এগুলোর মেনলি নেচার হচ্ছে অ্যাসিডিক নেচার। এরা হচ্ছে ট্রান্সফরমারের মধ্যে যে মেটালিক বস্তুগুলো আছে, মেটালিক পার্টস গুলো আছে, তাদের সঙ্গে রিয়াক্ট করে সেই মেটালিক সারফেস গুলোকে করোড করে দিচ্ছে, করোশন করে দিচ্ছে, ক্ষয় করে দিচ্ছে, এটা একটা অসুবিধা হচ্ছে। আর নেক্সট আমরা লাস্টলি দেখলাম হচ্ছে অ্যাসিডিটি। এবার ওই যে স্লাজ গুলো তৈরি হচ্ছে, এগুলো মেনলি কি নেচারের? এগুলো হচ্ছে এর মধ্যে অর্গানিক অ্যাসিড থাকছে, কার্বন ডাইঅক্সাইড থাকছে। তো এই সমস্ত যে অ্যাসিডিক সাবস্টেন্স, সেই অ্যাসিডিক সাবস্টেন্স গুলো কি করছে না, ট্রান্সফরমারের যে মেটালিক সারফেস তাকে তো করোড করে দিচ্ছে। তো এই অ্যাসিডিটির একটা লিমিটিং ভ্যালু থাকা উচিত। এই অ্যাসিডিটি তার থেকে বেশি হলে তাকে কম করার জন্য কিছু উপায় গ্রহণ করতে হবে, ঠিক আছে। এবার এই অ্যাসিডিটি ব্যাপারটাকে কিভাবে মেজার করা যায়, আর কি কি ইমপিউরিটি ট্রান্সফরমার অয়েলে থাকে আমরা আগে ওটা দেখি, তারপরে আমরা দেখবো যে অ্যাসিডিটিটাকে কিভাবে মাপা যায়, এবং বাকি সমস্ত কিছুই বা কি করে মেজার করা যায়, সেগুলো আমরা এক এক করে দেখব। তো কন্টামিনেটিং এজেন্টস অফ দা ইনসুলেটিং অয়েল। ইনসুলেটিং অয়েলের মধ্যে কি কি কন্টামিনেটিং, মানে সেটাকে অশুদ্ধ করবার জন্য কি কি ধরনের বস্তু থাকতে পারে, যেগুলোর জন্য ট্রান্সফরমার অয়েলের ডাইইলেকট্রিক স্ট্রেংথ কমে যায়, সেগুলো দেখো এক এক করে লেখা হয়েছে। প্রেজেন্স অফ ওয়াটার, ওয়াটার থাকলে ডাইইলেকট্রিক স্ট্রেংথ কমে যাবে। প্রেজেন্স অফ ডিজলভড ময়েশ্চার, এই ওয়াটারের মতোই একটা ডিজলভড ময়েশ্চার, এবং এটা থাকলে ডাইইলেকট্রিক স্ট্রেংথ কমবে, কারণ ওয়াটার ইজ এ গুড কন্ডাক্টর। তেলের মধ্যে যেটা ডাইইলেকট্রিক হিসাবে ইউজ করছি, তার মধ্যে যদি জল থাকে, জল তো কন্ডাক্ট করে, কন্ডাক্ট করলে স্বাভাবিকভাবেই তার ইনসুলেটিং যে প্রপার্টিটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। প্রেজেন্স অফ কার্বন ডিপোজিটস, এটা হচ্ছে কাইন্ড অফ ইমপিউরিটি, কার্বন ডিপোজিটস। নেক্সট হচ্ছে প্রেজেন্স অফ ডার্ট অ্যান্ড ডাস্ট, কোনো নোংরা এবং যেগুলো থাকছে সেগুলো হচ্ছে কন্ডাক্টর হিসাবে কাজ করছে। তো এগুলো প্রেজেন্স যদি থাকে ইনসুলেটিং অয়েলের মধ্যে, স্বাভাবিকভাবেই তার ইনসুলেটিং স্ট্রেংথ কমে যাবে। প্রেজেন্স অফ সালফার, সালফারের প্রেজেন্সের জন্য এরকম স্লাজ ফরমেশনের ব্যাপারটা ঘটছে, এবং সেটা তো কন্ডাক্টিভিটিটাকে খারাপ করছেই, মানে সরি ট্রান্সফরমার অয়েলের ফ্লুইডিটিটাকে খারাপ করছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার মেটালিক সারফেসকে ক্ষয় করে দিচ্ছে, এবং তার যে ওভারঅল ডাইইলেকট্রিক স্ট্রেংথ তাকেও পুয়ার করে দিচ্ছে। আর প্রেজেন্স অফ গ্যাসেস, বিভিন্ন ধরনের যে গ্যাস, সেগুলো যদি প্রেজেন্ট থাকে ইনসুলেটিং অয়েলের মধ্যে, সেগুলো হচ্ছে তার কন্টামিনেটিং এজেন্ট, এটাও থাকা উচিত নয়। নেক্সট হচ্ছে প্রেজেন্স অফ অ্যাসিডস, অ্যাসিডের প্রেজেন্সের জন্য হতে পারে ট্রান্সফরমার অয়েলের মধ্যে অ্যাসিড প্রেজেন্ট থাকলে সেটার কারণে তার ডাইইলেকট্রিক স্ট্রেংথটা উইক হয়ে যাবে।
প্রেজেন্স অফ অ্যালকোহল থাকলেও ডাইইলেকট্রিক স্ট্রেংথ উইক হয়ে যাবে। প্রেজেন্স অফ অ্যাসিটোনস অ্যান্ড অ্যালডিহাইডস এগুলো থাকলে ডাইইলেকট্রিক স্ট্রেংথ উইক হয়ে যাবে। অ্যান্ড প্রেজেন্স অফ স্লাজ হুইচ ইজ mainly an oxidation product whose formation is accelerated by temperature and contact with air। মানে স্লাজ ফরমেশন যেটা হচ্ছে, কেন হচ্ছে আগেই বলা হয়েছে। তো সেই স্লাজের ব্যাপারটা থাকলে সেটাও হচ্ছে তার অক্সিডেশনের ফলে যে স্লাজটা তৈরি হচ্ছে সেটা একটা ইমপিউরিটি এবং সেটা ট্রান্সফরমার অয়েলের কোয়ালিটিকে খারাপ করে দেয়। এবং এটা কেন বেশি হয়, যদি যত বেশি টেম্পারেচার বাড়াবে তত তাড়াতাড়ি স্লাজ তৈরি হবে, এবং যত সেটা অ্যাটমসফিয়ারিক এয়ারের সংস্পর্শে আসবে তত বেশি ভালো করে স্লাজ তৈরি হবে। তো এই ব্যাপারগুলো ইমপিউরিটি, এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এবারে আমরা দেখব যে কজেস অফ অ্যাসিডিটি ইন ইনসুলেটিং অয়েল। ইনসুলেটিং অয়েলের মধ্যে যে অ্যাসিডিটি ব্যাপারটা ঘটছে এটা কেন ঘটছে। ইনসুলেটিং অয়েল সেটা তো কখনো কখনো ট্রান্সফরমার অয়েলটা এয়ারের সংস্পর্শে আসে। কেন আসে, যদি ধরো ট্রান্সফরমারের উপরে ট্যাঙ্কটাকে কেউ খুললো, ট্রান্সফরমার অয়েলের ট্যাঙ্কটাকে তো খোলা হয় মাঝে মাঝে, তার কোডটাকে ইন্সপেকশন করবার জন্য বা ভেতরে কিছু ফল্ট হয়েছে নাকি দেখার জন্য ট্রান্সফরমারের উপরের ট্যাঙ্কটাকে মাঝে মধ্যেই খোলা হয়। তো সেটা যখনই খোলা হবে স্বাভাবিকভাবেই সেটার মধ্যে থাকা যে তেল সেটা তো এয়ারের সংস্পর্শে আসবেই। অথবা যদি ট্রান্সফরমার অয়েল ট্যাঙ্কের মধ্যে কোথাও কোনো লিকেজ থাকে, অনেক সময় দেখা যায় ট্রান্সফরমারের গা বেয়ে তেল চুইয়ে পড়ছে, তার মানে কি সেখানে কোথাও লিকেজ আছে। এবার যে লিকেজ আছে সেখান দিয়ে তেল যদি বাইরে চুইয়ে পড়তে পারে, সেখান দিয়ে বাইরের এয়ারও ভেতরে ঢুকতে পারে, এবং এর ফলে ট্রান্সফরমার অয়েলটা অ্যাটমসফিয়ারিক এয়ারের সংস্পর্শে চলে আসে। এবং এই যে অক্সিডেশন রিয়াকশন ঘটে, আর অক্সিডেশন রিয়াকশন যেটা ঘটে সেটা যত বেশি হাই টেম্পারেচার হবে তত আরো ভালো করে হয়। অক্সিডেশন প্রসেসটা হাই টেম্পারেচারে আরো ভালো হয়। এবং এগুলো হচ্ছে ক্যাটালিস্ট। কিরকম ক্যাটালিস্ট, আয়রন, কপার, ডিজলভ মেটালিক কম্পাউন্ডস ইন দ্য ট্রান্সফরমার অয়েল, এগুলো হচ্ছে ক্যাটালিস্টের কাজ করে। দেখো আয়রনও আছে, ট্রান্সফরমারের ট্যাঙ্ক এবং ট্রান্সফরমারের কোর এগুলো আয়রন দিয়ে তৈরি। কপার আছে, ট্রান্সফরমারের ওয়াইন্ডিং যদি কপারের তৈরি হয় তাহলে কপার আছে। এবং তাছাড়াও কিছু কিছু ডিজলভ কিছু মেটালিক কম্পোনেন্টস থাকতে পারে যেটা ট্রান্সফরমার অয়েলের মধ্যে মানে ডিজলভ অবস্থাতে আছে। সেগুলো যদি থাকে সেগুলো এই স্লাজ ফরমেশনের প্রসেসটাকে আরো বেশি অ্যাক্সিলারেট করে। অক্সিডেশন রিয়াকশন তোমরা দেখে থাকবে, অক্সিডেশন রিয়াকশনটা যে কোনো সময়ে যখন করা হয় তখন হাই টেম্পারেচারে করা হয় এবং সেখানে কিছু ক্যাটালিস্ট রাখা হয়। ক্যাটালিস্ট মানে অনুঘটক, অনুঘটকগুলো আরো তাড়াতাড়ি করতে সাহায্য করে। এবং যেহেতু ট্রান্সফরমারের মধ্যে ইন জেনারেল এই সমস্ত অনুঘটকগুলো বা ক্যাটালিস্টগুলো থাকছেই, স্বাভাবিকভাবেই আরো ভালো করে ওখানে স্লাজ তৈরি হয় এবং সেগুলোর জন্য অ্যাসিডিক নেচারটা চলে আসে। এখন যত অ্যাসিডিটি বাড়বে ট্রান্সফরমার অয়েলের মধ্যে, যত অ্যাসিডিটিটা বাড়বে তত তার রেজিস্টিভিটিটা কমবে, এবং রেজিস্টিভিটি কমবে যত তত তার ডিসিপিশন ফ্যাক্টরটা বেড়ে যাবে। এবং এক্সেসিভ অক্সিডেশন যত হবে তত হচ্ছে স্লাজ ফরমেশনটাকে আরো বেশি সেটা অ্যাক্সিলারেট করবে। যত বেশি অক্সিডেশন হবে তত বেশি স্লাজ তৈরি হবে, এবং যত বেশি স্লাজ তৈরি হবে সেটা কি করবে, আরো একটা প্রবলেম করে এটা। সেটা হচ্ছে যে ট্রান্সফরমার যে ওয়াইন্ডিংস, ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিংস আছে, হাই ভোল্টেজ ওয়াইন্ডিং আর লো ভোল্টেজ ওয়াইন্ডিং, দুটো ওয়াইন্ডিং হয়। তো কখনো কখনো দেখে থাকবে যে হয়তো হাই ভোল্টেজ ওয়াইন্ডিংটা সুপার এনামেল্ড কন্ডাক্টর ইউজ করা হয়েছে, সুপার এনামেল্ড ইনসুলেটর ইউজ করা হয়েছে, সেখানে ইনসুলেটর হিসাবে এনামেল ইউজ করা হয়েছে। কিন্তু যেটা লো ভোল্টেজ ওয়াইন্ডিং তার ইনসুলেশনের জন্য হয়তো পেপার ইনসুলেশন ইউজ করা হয়েছে। এরকম বিশেষত হয়ে থাকে, লো ভোল্টেজ ওয়াইন্ডিং গুলো মেনলি পেপার ইনসুলেশনই দেওয়া থাকে ট্রান্সফরমারের মধ্যে। এবার এই যত বেশি অক্সিডেশন ব্যাপারটা ঘটবে, অক্সিডেশন ঘটলে স্লাজ তৈরি হবে। স্লাজ মানে হচ্ছে ওই সেমি সলিড যে সাবস্টেন্স, মানে ওর মধ্যে থাকা ইমপিউরিটি গুলো, ট্রান্সফরমার অয়েলের মধ্যে থাকা ইমপিউরিটি গুলো অক্সিডাইজড হয়ে স্লাজ তৈরি হবে। এই স্লাজ গুলো যখন ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর ওপরে যে ইনসুলেশন হিসাবে ব্যবহার করা হয়েছে যে পেপার, সেই পেপার গুলোকে নষ্ট করে দেবে এবং সেগুলো কোয়ালিটি খারাপ করে দেবে। যদি পেপার গুলোকে নষ্ট করে দেয় তাহলে পেপার ক্ষয়ে গেলে কি হবে, ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং সেটা সরাসরি তেলের সংস্পর্শে চলে এলো। তার মানে কি, সেটা আরো বেশি গরম করবে এবং আরো বেশি তার ট্রান্সফরমারের ফল্টের টেন্ডেন্সিটাকে আরো বাড়িয়ে দেবে। ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর ইনসুলেশন যদি খারাপ হয়ে যায়, স্বাভাবিকভাবেই ট্রান্সফরমারের মধ্যে শর্ট সার্কিট হওয়ার টেন্ডেন্সি আরো বেড়ে যাবে, যেটা আদৌ ডিজারেবল না। তো এই ব্যাপারগুলো হচ্ছেটা কেন হচ্ছে, কিন্তু অ্যাসিডিটির জন্য।
ট্রান্সফর্মার অয়েলের অ্যাসিডিটি ঘটার জন্য এটা হচ্ছে। তাহলে অ্যাসিডিটি ব্যাপারটা খুবই ক্ষতিকারক ট্রান্সফর্মার অয়েলের পক্ষে। এবার কতটা অ্যাসিডিক নেচারের আছে ট্রান্সফর্মার অয়েলটা সেটাকে মাপা উচিত, রেগুলারলি সেটাকে মনিটর করা উচিত। যদি দেখা যায় ট্রান্সফর্মার অয়েলের অ্যাসিডিটি কোনো কারণবশত বেড়ে গেছে, সেটাকে কম করার জন্য কিছু উপায় গ্রহণ করতে হবে। এবার এই অ্যাসিডিটিটা মাপবার জন্য একটা কিট আছে, সেই কিটের নাম হচ্ছে অ্যাসিডিটি টেস্ট কিট। এই অ্যাসিডিটি টেস্ট কিটের মধ্যে কি থাকে না, একটা থাকে পলিথিন বটল অফ রেকটিফাইড স্পিরিট। একটা পলিথিনের বোতলে থাকে রেকটিফাইড স্পিরিট, মানে যাকে বলে ইথাইল অ্যালকোহল, এটা থাকে। আর একটা পলিথিনের বোতলে থাকে সোডিয়াম কার্বনেট সলিউশন। সোডিয়াম কার্বনেটের একটা সলিউশন থাকে একটা পলিথিন বোতলে, এবং আরেকটা থাকে ইউনিভার্সাল ইন্ডিকেটরের একটা বোতল থাকে। ইউনিভার্সাল ইন্ডিকেটর যেমন হচ্ছে ফেনপথ্যালিন, এটা হচ্ছে একটা বোতল থাকে। এবং তার ছাড়াও থাকে কিছু সিরিঞ্জ থাকে, ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো এরকম সিরিঞ্জ থাকে। ঠিক আছে, এরকম 3টে পলিথিনের বোতল আছে। এই হচ্ছে অ্যাসিডিটি টেস্ট কিটের মেন কম্পোনেন্টস। এবার হচ্ছে এটাকে মেজার করবে কি করে, ট্রান্সফর্মার অয়েলের যে অ্যাসিডিটি সেটাকে মেজার কিভাবে করবে। তো মেজার করবার জন্য কিছু একটা নির্দিষ্ট পরিমাণ কি বলেছে, যে অ্যাসিডিটি অফ ট্রান্সফর্মার অয়েল ইজ জেনারেলি মেজার্ড বাই রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ মিলিগ্রাম অফ KOH, required quantity in milligram of KOH to entirely neutralize the acidity of a specific quantity in gram of oil। মানে কোনো একটা ট্রান্সফর্মার অয়েল, তার আমি সার্টেন গ্রাম অফ নিয়ে নিলাম, ধরো 1 গ্রাম আমি তেল নিলাম, 1 গ্রাম ট্রান্সফর্মার তেল নিলাম, ঠিক আছে। সেই 1 গ্রাম ট্রান্সফর্মার তেলের মধ্যে কিছু পরিমাণ অ্যাসিডিক ইয়ে তো আছে, অ্যাসিডিক কম্পোনেন্ট তো আছে, যেটা ওর মধ্যে অ্যাসিডিটি তৈরি করছিল। সেই 1 গ্রাম ট্রান্সফর্মার তেল নিয়ে তাকে নিউট্রালাইজ করবো। নিউট্রালাইজ মানে ওকে অ্যাসিড যেহেতু আছে, অ্যাসিডটাকে নিউট্রালাইজ করবার জন্য ক্ষার দরকার, বেস দরকার। সেই ক্ষারটা কি, KOH। KOH হলো ক্ষার, আর অ্যাসিড তো আছে ট্রান্সফর্মার অয়েলের মধ্যে। তাহলে হচ্ছে ট্রান্সফর্মার অয়েলের একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্রাম ট্রান্সফর্মার অয়েল নিয়ে তাকে নিউট্রালাইজ করবার জন্য কত মিলিগ্রাম KOH এর প্রয়োজন হচ্ছে, সেইটাকে আমরা ক্যালকুলেট করব। যেমন হচ্ছে অ্যাসিডিটি অফ এ ইনসুলেটিং অয়েল বলেছে, মানে যেহেতু এটা ট্রান্সফরমারে ইউজ করা যায়, অন্য অন্য যে ইলেকট্রিক্যাল সুইচ গিয়ার সেখানেও আমরা ইউজ করতে পারি, সেই কারণে এটাকে ইনসুলেটিং অয়েল বলেছে। সাপোজ অ্যাসিডিটি অফ অ্যান ইনসুলেটিং অয়েল ইজ 0.3 মিলিগ্রাম KOH পার গ্রাম। এর মানে হচ্ছে যে ওই 1 গ্রাম অ্যামাউন্ট অফ ইনসুলেটিং অয়েল নিয়ে তাকে নিউট্রালাইজ করবার জন্য আমার 0.3 মিলিগ্রাম KOH এর প্রয়োজন হচ্ছে। 0.3 মিলিগ্রাম KOH যদি আমরা ইউজ করি, সেটা দিয়ে আমরা ওই 1 গ্রাম ইনসুলেটিং অয়েলের মধ্যে থাকা যে অ্যাসিডিক কন্টেন্ট সেটাকে নিউট্রালাইজ করতে পারছি। এবারে হচ্ছে কি, when a specific quantity of alkali is added to a specific quantity of oil, then the oil will either become acidic, neutral or alkaline depending upon the quantity of acid present in the sample। মানে যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ অ্যালকালি একটা স্পেসিফিক কোয়ান্টিটি অফ অয়েলের মধ্যে আমি মেশাবো, ধরো আমি একটা স্পেসিফিক কোয়ান্টিটি অফ অয়েল নিলাম, সাপোজ 1 গ্রাম অয়েলই নিলাম। 1 গ্রাম অয়েল নিয়ে তাতে ধরো আমি একটা স্পেসিফিক কোয়ান্টিটি অফ অ্যালকালি মেশালাম। সাপোজ আমি 1 গ্রাম অয়েলের মধ্যে আমি ধরো 0.5 মিলিগ্রাম আমি মিশিয়ে দিলাম হচ্ছে অ্যালকালি, মানে হচ্ছে KOH সলিউশন হয়তো মিশিয়ে দিলাম। এবার সেইটা করার ফলে যে রেজাল্টেন্ট সলিউশন তৈরি হবে, মানে ইনসুলেটিং অয়েল যেটা ছিল তার মধ্যে কিছুটা অ্যাসিড ছিল, তার সঙ্গে আমি কিছুটা সার্টেন অ্যামাউন্ট অফ অ্যালকালি মেশালাম। সেটা করবার ফলে এখন যদি ওর মধ্যে থাকা যে অ্যাসিড, তার থেকে যদি আমি যতটা অ্যালকালি মিশিয়েছি তার পরিমাণটা যদি বেশি হয়ে যায়, তাহলে ওভারঅল যে রেজাল্টেন্ট মিক্সচারটা হবে, সেই রেজাল্টেন্ট মিক্সচারটা কি হবে, বেসিক হয়ে যাবে, তার অ্যালকালাইন নেচার হয়ে যাবে। আর যদি আমরা একদম সেম কোয়ান্টিটি মেশাতে পারি, যতটা ওর মধ্যে অ্যালকালি ছিল, যতটা ওর অ্যাসিড ছিল, ঠিক ততটা অ্যামাউন্ট অফ রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ অ্যালকালি আমি মিক্স করেছি, তাহলে হচ্ছে সেই রেজাল্টেন্ট মিক্সচারটা কি হয়ে যাবে, রেজাল্টেন্ট মিক্সচারটা একদম নিউট্রাল হয়ে যাবে, তার পিএইচ ভ্যালু হয়ে যাবে 7। এবার হচ্ছে যদি অ্যাডেড অ্যালকালি, যেটা আমি অ্যাড করেছি অ্যালকালিটা, সেটা যদি যতটা অ্যাসিড ছিল অয়েল স্যাম্পেলটার মধ্যে তার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে,
তাহলে হচ্ছে রেজাল্টেন্ট মিক্সচারটা আমাদের অ্যালকালাইন হয়ে যাবে। অ্যালকালাইন হয়ে গেলে পিএইচ এর ভ্যালু আমরা জানি 8 থেকে 14 এর মধ্যে হবে। আর যদি দেখা যায় যে আমাদের অ্যালকালি যেটা আমরা মেশালাম সেটার অ্যামাউন্টটা ওই ইনসুলেটিং অয়েলের মধ্যে থাকা যে অ্যাসিড তার তুলনায় কম ছিল, তাহলে রেজাল্টেন্ট মিক্সচারটা আমার অ্যাসিডিকই থাকবে। এবার অ্যাসিডিক থেকে তাহলে তার পিএইচ ভ্যালু 0 থেকে 6 এর মধ্যে কিছু একটা থাকবে। এবার হচ্ছে এই যে ইউনিভার্সাল ইন্ডিকেটর, যেটাকে ফেনপথ্যালিন হিসাবে, ফেনপথ্যালিন হচ্ছে একটা ইউনিভার্সাল ইন্ডিকেটর, এইটাকে যদি আমরা ওই এটা হচ্ছে একটা কেমিক্যাল সলিউশন, ঠিক আছে, একটা ইউনিভার্সাল ইন্ডিকেটর ইজ এ কেমিক্যাল সলিউশন হুইচ গিভস ডিফারেন্ট কালার্স টু ডিফারেন্ট পিএইচ ভ্যালুস অফ দ্য অয়েল। মানে এই যে ইউনিভার্সাল ইন্ডিকেটর যেটাকে আমরা নিয়েছি এক্ষেত্রে, সেই ইউনিভার্সাল ইন্ডিকেটরটা এই বিভিন্ন পিএইচ এর অয়েলের মধ্যে সেখানে বিভিন্ন কালার শো করবে, এবং সেই কালার দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের যে স্যাম্পেলটা ছিল সেই স্যাম্পেলটা অ্যাসিডিক ছিল না বেসিক ছিল না, অ্যাসিডিটি তার অ্যাসিডিকই থাকবে বেশি, মানে অ্যালকালাইন হওয়ার টেন্ডেন্সি তো খুবই কম, অ্যাসিডিকই হওয়ার কথা, তার মধ্যে অ্যাসিডিটি কতটা ছিল সেটা আমরা এখান থেকে বুঝে যেতে পারবো। তাহলে একবার প্রসেসটা আমরা দেখে নিই, অ্যাকচুয়াল প্রসিডিওরটা কি সেটা আমরা দেখে নিই ইনসুলেটিং অয়েলের অ্যাসিডিটি চেক করবার জন্য। প্রথমে যেটা করতে হবে, 1 গ্রাম অফ ইনসুলেটিং অয়েল নিতে হবে। এবার 1 গ্রাম ইনসুলেটিং অয়েল কিভাবে পাবে, এটার জন্য জেনারেল যেটা করা হয় 1.1 ml অফ দ্য অয়েল টেকেন, একটা সিরিঞ্জ নিয়ে, একটা ভলিউমেট্রিক সিরিঞ্জ, যেটা আমাদের অ্যাসিডিক টেস্ট কিটের মধ্যে থাকছে, ভলিউম লেখা আছে এরকম একটা সিরিঞ্জ, এই সিরিঞ্জের গায়ে ভলিউম লেখা আছে, তাহলে ওটা দিয়ে আমরা 1.1 মিলিগ্রাম পরিমাণ ট্রান্সফর্মার অয়েল বা যে কোনো ইনসুলেটিং অয়েল সেটাকে নিয়ে নেব। 1.1 মিলিগ্রাম কেন নিলাম, এটা হচ্ছে 1 গ্রামের সঙ্গে ইকুইভ্যালেন্ট ধরা যেতে পারে। 1.1 মিলিগ্রামটা নিলাম কেন, মানে হচ্ছে ট্রান্সফর্মার অয়েলের যেটা আমরা বলেছি যে এর কত, এর ডেনসিটি কত বলা হয়েছিল, জেনারেলি 0.89 মতো, 0.89 গ্রাম পার সেন্টিমিটার কিউব এরকম আমরা একটা বলেছিলাম। তাহলে হচ্ছে 1 ml যদি আমরা নিই, 1.1 ml, 1.1 ml মানে কত গ্রাম হচ্ছে, 1.1 ml মানে হচ্ছে 1.1 ইন্টু 0.89 করে মোটামুটি ওই আমাদের 1 গ্রাম মতো আসবে, 1 গ্রাম মতো আসবে, ঠিক আছে। তার মানে 1 গ্রাম মতো যদি আমাকে নিতে হয়, তাহলে 1 গ্রাম তো আর দাঁড়ি পাল্লায় ওজন করে এক্ষেত্রে নেওয়া সম্ভব নয়, তার জন্য এখানে একটা সিরিঞ্জের মাধ্যমে 1.1 ml ইনসুলেটিং অয়েল নিয়ে নিতে হবে, সেটাই আমাদের 1 গ্রাম অয়েল হিসাবে কনসিডার করা যেতে পারে। তারপরে বলছে দেখো, বিফোর টেস্ট উই হ্যাভ টু এক্সট্রাক্ট দ্য ডিজলভড অ্যাসিড ইন দ্য অয়েল, মানে অয়েলের মধ্যে যে অ্যাসিডটা সেটা তো ডিজলভ হয়ে আছে, তার মধ্যে একদম গুলে আছে। এখন হচ্ছে দ্যাট উই মানে অয়েলের মধ্যে ওটা একদম গুলে আছে, এখন হচ্ছে কি করতে হবে না, 1 মিলিগ্রাম সরি 1 ml অফ রেকটিফাইড স্পিরিট অথবা ইথাইল অ্যালকোহল সেটাকে অ্যাড করে দিতে হবে। মানে এটা হচ্ছে বিফোর টেস্ট উই হ্যাভ টু এক্সট্রাক্ট, মানে ওর মধ্যে যেটা অ্যাসিডটা ছিল অয়েলের মধ্যে সেটা তো ওর মধ্যে গুলে ছিল, সম্পূর্ণরূপে মিশে ছিল, এখন সেটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করবার জন্য কি করছে না, 1 ml ওর মধ্যে রেকটিফাইড স্পিরিট অ্যাড করে দিচ্ছে। সেটা করলে কি হবে, যে ওই অ্যাসিড যেটা আছে সেটা এই অ্যালকোহলের সঙ্গে মিক্স আপ হয়ে যাবে, কারণ ওটা অ্যালকোহলে খুব ভালোভাবে সলিবল, খুব ভালোভাবে ওটা অ্যালকোহলে মিশে যায়, তার জন্য এই অ্যালকোহলটাকে অ্যাড করা হলো। 1 ml রেকটিফাইড স্পিরিট অথবা ইথাইল অ্যালকোহল অ্যাড করা হলো, তার মধ্যে ওই 1.1 ml যে অয়েল নেওয়া হয়েছিল তার মধ্যে। তারপরে হচ্ছে আফটার সেকিং দ্য টেস্ট স্যাম্পল উই অ্যাড 1 ml অফ সোডিয়াম কার্বনেট ইন দ্য স্যাম্পল, ঠিক আছে। এখানে কি করছে না, ওই টেস্ট টিউবের মধ্যে 1.1 ml ইয়েটা নিয়েছিল, ইনসুলেটিং অয়েলটা নিয়েছিল। প্রথমত ইনসুলেটিং অয়েল ছিল একটা টেস্ট টিউব, টেস্ট টিউবের মধ্যে মনে করো 1.1 ml আমাদের ছিল হচ্ছে প্রথমে ইনসুলেটিং অয়েল ছিল 1.1 ml, তার সঙ্গে কি মেশালো, তার সঙ্গে হয়তো অ্যালকোহল মেশালো 1 ml, ঠিক আছে। দিয়ে এই যে মিক্সচারটা হলো, মিক্সচারটাকে ভালো করে ঝাঁকিয়ে নিল, টেস্ট টিউবের মধ্যে থাকা মিক্সচারটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, এবং তারপরে এর মধ্যে আবার 1 ml সোডিয়াম কার্বনেট অ্যাড করতে হবে। সোডিয়াম কার্বনেট এক্ষেত্রে হচ্ছে সব থেকে ভালো, এর কারণ হচ্ছে এই সোডিয়াম কার্বনেট যখন এয়ারের সংস্পর্শে আসে তার নেচার, তার যে ক্যারেক্টারিস্টিক সেটা খুব একটা পরিবর্তন হয় না, ঠিক আছে। এই সোডিয়াম কার্বনেটটা মানে এক্ষেত্রে অ্যালকালি হিসাবে কাজ করছে। তাহলে আমরা কি কি মেশালাম, প্রথমে ছিল আমাদের
প্রথমে ছিল আমাদের ইনসুলেটিং অয়েল ছিল, ইনসুলেটিং অয়েল, তার সঙ্গে আমরা মেশালাম কাকে, তার সঙ্গে হয়তো আমরা মেশালাম হচ্ছে ইথাইল অ্যালকোহল মেশালাম আমরা, রেকটিফাইড স্পিরিট 1 ml, এবং তারপরে মিক্সচারটাকে ঝাঁকিয়ে নিলাম। তারপরে রেজাল্টেন্ট মিক্সচার যেটা আছে তার মধ্যে হয়তো আমরা কি মেশালাম না, কিছুটা পরিমাণে আমরা সোডিয়াম কার্বনেট মিশিয়ে দিলাম। সোডিয়াম কার্বনেট কতটা মেশাবো? 1 ml। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এর মধ্যে হয়তো সোডিয়াম কার্বনেট আমরা মিশিয়ে দিলাম, Na2CO3। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট মেশালাম। এবার এই মেশানোর ফলে এটা তো একটা অ্যালকালি, এবার তার ফলে এখন রেজাল্টেন্ট মিক্সচারটার কিছু একটা পরিবর্তন ঘটবে, কারণ ছিল ওর মধ্যে অ্যাসিড। ইনসুলেটিং অয়েলের মধ্যে প্রথমত কি ছিল? অ্যাসিড ছিল, এর মধ্যে ছিল অ্যাসিড, এটা ছিল আমাদের ইনসুলেটিং অয়েলটা, এটা ছিল আমাদের ইনসুলেটিং অয়েল। ইনসুলেটিং অয়েলের মধ্যে আমরা মেশালাম হচ্ছে রেকটিফাইড স্পিরিট, এবার ইথাইল অ্যালকোহল, আমি এটাকে সংক্ষেপে লিখছি ইএ লিখছি, ঠিক আছে। ইথাইল অ্যালকোহল মেশালাম। ইথাইল অ্যালকোহল মেশালে এই ইনসুলেটিং অয়েলের মধ্যে থাকা যে অ্যাসিডিক কন্টেন্ট গুলো ছিল সেটা এই অ্যালকোহলের মধ্যে ভালো করে ডিজলভ হয়ে গেল। এবার তার মধ্যে আমি একটা বেস বা অ্যালকালি মেশালাম Na2CO3। তাহলে Na2CO3 যেহেতু একটা অ্যাসিড, Na2CO3 যেহেতু একটা অ্যালকালি, সেটা কি করবে? এই অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করবে, ইনসুলেটিং অয়েলের মধ্যে যে অ্যাসিডটা ছিল তার সঙ্গে রিয়াকশন করবে, এবং রিয়াকশন করে আমরা তো একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ Na2CO3 মিশিয়েছি, আমরা তো আর আলাদা কিছু করিনি, আমরা একটা পার্টিকুলার অ্যামাউন্ট মিশিয়েছি। এবার সেই পার্টিকুলার অ্যামাউন্টটা যদি আমাদের এর মধ্যে থাকা অ্যাসিড যেটা ছিল তার থেকে বেশি হয়, তাহলে রেজাল্টেন্ট মিক্সচারটা অ্যাসিডিক থেকে বেসিক হয়ে যাবে। আর যদি Na2CO3 বা অ্যালকালি যেটা আমরা মিশিয়েছি তার মধ্যে অ্যালকালাইন কন্টেন্টটা এর মধ্যে থাকা অ্যাসিডিক কন্টেন্টের থেকে যদি কম হয়, তাহলে রেজাল্টেন্ট মিক্সচারটা কি হবে? রেজাল্টেন্ট মিক্সচারটা অ্যাসিডিকই থাকবে। আর যদি এর মধ্যে থাকা যে অ্যালকালি আর এর মধ্যে থাকা যে অ্যাসিড দুটোর অ্যামাউন্ট যদি এক্স্যাক্টলি ম্যাচ করে যায়, তাহলে রেজাল্টেন্ট মিক্সচারটা নিউট্রাল হয়ে যাবে। কিছু তো একটা হবে, আইদার পিএইচ এর ভ্যালু আমাদের 7 থেকে কম হবে, পিএইচ এর ভ্যালুটা 7 থেকে রেজাল্টেন্ট মিক্সচারের ক্ষেত্রে কি হতে পারে? লেস দ্যান 7 হতে পারে। পিএইচ এর ভ্যালু আমাদের গ্রেটার দ্যান 7 হতে পারে, আবার পিএইচ এর ভ্যালু ইকুয়াল টু 7 হতে পারে। কি হবে সেটা ডিপেন্ড করছে ওর মধ্যে কতটা অ্যাসিড ছিল তার উপরে। ঠিক আছে, এখন দেখতে হবে যে কি হলো, সেটাকে চেক করতে হবে। সেটাকে চেক করবার জন্য কি করছে না, কয়েক ড্রপ, মানে এখানে বলছে 5 ড্রপস অফ ইউনিভার্সাল ইন্ডিকেটর ওই স্যাম্পলের মধ্যে অ্যাড করে দিতে হবে। এই হলো টেস্টের প্রসিডিউর। 5 ড্রপস অফ ইউনিভার্সাল ইন্ডিকেটর ওই স্যাম্পলটার মধ্যে, রেজাল্টেন্ট স্যাম্পলের মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে রেজাল্টেন্ট যে স্যাম্পলটা হলো সেটাতে কালার কি হলো, তার কালারের উপরে ভিত্তি করে আমরা বলবো যে ওর মধ্যে অ্যাসিডিটি কতটা ছিল। অ্যাসিডিটি অফ দ্য অয়েল স্যাম্পল, সেটাকে আমরা এক্সপ্রেস করছি কিসে না, মিলিগ্রাম অফ KOH পার গ্রাম, এই ইউনিটে আমরা এক্সপ্রেস করছি। তাহলে এখানে একটা কালারের চার্ট আছে, এই চার্ট অনুযায়ী ডিসাইডেড হবে। যেমন এরকম যদি কালার হয়ে যায়, ঠিক আছে, এর মানে কি? এটা হলে সব থেকে ভালো। এর মানে হচ্ছে যে আমাদের 0 মিলিগ্রাম অফ KOH পার গ্রাম, আর আমাদের কোনো মানে অ্যালকালি লাগছেই না, ওতে অ্যাসিড নেই বলতে গেলে। এইরকম যদি কালার হয়ে যায় রেজাল্টেন্ট মিক্সচারটা, তাহলে আমরা বলবো যে 0 মিলিগ্রাম অফ KOH পার গ্রাম। আর এরকম যদি একটা কালার হয়, একটা হালকা সবুজ টাইপের, মানে এইরকম সবুজ যদি হয়, তার মানে হচ্ছে এর কন্টেন্ট কত ছিল, অ্যাসিডিক কন্টেন্ট 0.05 মিলিগ্রাম অফ KOH পার গ্রাম। যদি এরকম হয়, এরকম সবুজ হয়, তাহলে বলবো 0.1 মিলিগ্রাম অফ KOH পার গ্রাম। যদি এরকম সবুজ হয় তাহলে বলবো 0.2 মিলিগ্রাম KOH পার গ্রাম। যদি এরকম সবুজ হয় তাহলে বলবো হচ্ছে 0.3 মিলিগ্রাম KOH পার গ্রাম। যদি এরকম কালারের হয় তাহলে বলা হবে 0.4 মিলিগ্রাম KOH পার গ্রাম। এরকম একটা কালার হলে 0.5 মিলিগ্রাম KOH পার গ্রাম। এরকম ডিপ হলুদ চলে এলে বলবো 0.6 মিলিগ্রাম KOH পার গ্রাম। এরকম যদি একটা আমাদের স্যাফরন কালারের চলে আসে তাহলে বলবো হচ্ছে 0.7 মিলিগ্রাম KOH পার গ্রাম। আর এরকম রেড কালারের চলে এলে বলা হবে 0.8 মিলিগ্রাম KOH পার গ্রাম। এটা কি? এটা হচ্ছে নিউট্রালাইজেশন নাম্বার। এই যে ভ্যালুগুলো 0.00, 0.05, 0.1, এগুলো হচ্ছে নিউট্রালাইজেশন নাম্বার, মানে কতটা পরিমাণে আমাদের মিলিগ্রাম অফ KOH প্রয়োজন হচ্ছে এই অ্যাসিডটাকে ব্যালেন্স করার জন্য। তাহলে বলো দেখি এটার ভ্যালু
কম হলে ভালো, মানে এই 0 পয়েন্ট যেগুলো আসছে এগুলোর ভ্যালু কম হওয়া ভালো হবে না বেশি হলে ভালো, কোনটা ভালো বলবো? এই অয়েলটা ভালো আছে না খারাপ আছে আমি কি দেখে বুঝবো? যদি অয়েলের কালারটা এই দিকের গুলো আসে তাহলে ভালো বলবো, না এই দিকের গুলো থাকলে ভালো বলবো? রেড হলে ভালো বলবো, না এরকম ব্ল্যাক কালারের হলে ভালো বলবো? বলো। স্যার ব্ল্যাক হলেই ভালো বলবো, কারণ কেওএইচটা কম মেশাতে হবে। হ্যাঁ, ব্ল্যাক হলেই ভালো বলবো, সব থেকে ভালো তো ব্ল্যাক হলো, কারণ মানে একদমই ওতে অ্যাসিডিটি নেই বলা চলে তাহলে। আর যত আমাদের এইদিকে যাচ্ছে তত হচ্ছে কি অ্যাসিডিটি বাড়ছে, অ্যাসিডিটি বাড়ছে। অ্যাসিডিটি বাড়াটা তো বাজে জিনিস, অ্যাসিডিটি বাড়া তো আর উচিত নয়। অ্যাসিডিটি যত কম থাকবে আমরা তত সেই অয়েলটাকে ভালো বলবো। যদি আমরা দেখি যে অ্যাসিডের মানে ভ্যালুটা এরকম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন ধরো এখানে বলা হয়েছে ইফ দ্য অ্যাসিডিটি ইজ বিটুইন 0.1 to 1 মিলিগ্রাম KOH per gram then the oil should be reconditioned। সেই অয়েলটাকে আমাকে রিকন্ডিশন করতে হবে, মানে এরকম সবুজ থেকে শুরু করে, মানে এইরকম হোলনেটে সবুজের থেকে শুরু করে আপ টু এই 0.8 বা আরো বেশি যদি কিছু আসে, তাহলে এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমরা বলবো যে এই অয়েলটা ঠিক নেই। এই অয়েলটাকে আমাদেরকে রিকন্ডিশনিং করতে হবে, মানে একে ফিল্টার করতে হবে, ফিল্ট্রেশন করতে হবে। যদি দেখা যায় যে এর অ্যাসিডিক কন্টেন্ট 1 মিলিগ্রাম KOH পার গ্রামের থেকে বেশি, মানে এই কালারগুলোর মধ্যে কিছু আসছে না, তাহলে আমরা বলবো যে সেক্ষেত্রে এর অ্যাসিডিক কন্টেন্ট হচ্ছে 1 মিলিগ্রাম KOH পার গ্রামের থেকে বেশি। সেক্ষেত্রে সেই অয়েলটাকে সম্পূর্ণরূপে রিজেক্ট করে দিতে হবে, এই অয়েল আর একদমই চলবে না। আর যদি দেখা যায় যে অ্যাসিডিটি ইজ লেস দ্যান 0.5 মিলিগ্রাম অফ KOH পার গ্রাম দেন ইট ইজ গুড। তখন আমরা বলবো যে এই রকম কালারগুলো যদি আসে তাহলে বলবো যে ট্রান্সফর্মার অয়েলটা ইন এ গুড কন্ডিশন। ঠিক আছে, তখন আমরা ট্রান্সফর্মার অয়েলটাকে বলা হবে যে গুড কন্ডিশনে আছে। তাহলে প্রসিডিওরটা বুঝতে পারলে সবাই? আবির ঘোষ, আবির ঘোষ, অজয় কুমার, অভিজিৎ সাহা। হ্যাঁ স্যার। বলো অভিজিৎ সাহা, বলো কি বুঝলে, এই টেস্টটা কিভাবে করবে? স্যার এক্ষুনি জয়েন করলাম তো। কোন টেস্টটা স্যার? এই যে টেস্টটার কথা বললাম, এই যে অ্যাসিডিটি কিভাবে চেক করতে হবে। হ্যাঁ স্যার। টেস্টের প্রসিডিওরটা কি? ওই তো স্যার 1.1 ml ওই ইটু নিলাম, ওই কি বলি ইনসুলেটিং অয়েলটা, তার সঙ্গে ওই কিছু পরিমাণ অ্যাসিড যোগ করলাম, কিছু পরিমাণ অ্যাসিড যোগ করবে, অ্যাসিড 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 যোগ করে দেবে। কি যোগ করবে বলো? 1.1 ml, ঠিক আছে, 1.1 ml ইনসুলেটিং অয়েল। আর ইনসুলেটিং অয়েল, ঠিক আছে, তারপরে কি করবে? প্লাস আর পটাশিয়াম ছিল, ওটা ভুলে গেলাম। না, ঠিক বলতে পারছো না। চন্দন বলো কি করবে, প্রসিডিওরটা বলো। 1.1 ml ইনসুলেটিং অয়েলের সঙ্গে কি মেশাবে? স্যার তারপর 1 ml ইথাইল অ্যালকোহল মেশাবো। 1 ml ইথাইল অ্যালকোহল মেশাবে, বেশ, তারপরে কি করবে? হ্যাঁ, তারপরে এই দুটোকে ভালোভাবে মিক্স করে এর সাথে 1 ml Na2CO3 মেশাবো, সোডিয়াম কার্বনেট। 1 ml হচ্ছে Na2CO3 সলিউশন মিশিয়ে দেবে। হ্যাঁ। আচ্ছা, দিয়ে কি হবে, তারপরে কি করবে? এরপর স্যার এখান থেকে 5 ড্রপ ইউনিভার্সাল 5 ড্রপ ইউনিভার্সাল ইন্ডিকেটর, 5 ড্রপস অফ ইউনিভার্সাল ইন্ডিকেটর, সেটা মেশাবে। দিয়ে কি করবে? কালারটা চেক করবে, রেজাল্টেন্ট মিক্সচারের কালারটাকে চেক করবে। কালারটাকে এই চার্ট অনুযায়ী চেক করবে, দেখে দেখে কালার যেরকম দেখবে সেরকম বলবে। ঠিক আছে, বেশ। দীপ বলো, অ্যাসিড এই এর অ্যাসিডিক মানে যে আমাদের যে অ্যাসিডিটিটা বেরোবে এইভাবে, সেই পদ্ধতিতে অ্যাসিডিটির ভ্যালু কতটা পরিমাণ থাকলে আমরা সেই অয়েলটাকে রিজেক্ট করে দেবো, অয়েলটা আর একদমই চলবে না কখন? অ্যাসিডিটির ভ্যালু কত হলে? স্যার একের উপরে যখন চলে যাবে তখন স্যার ওটা রিজেক্ট করে দিব। আর একের উপরে মানে কি, ওটার ইউনিটটা কি বলো? 1 ইউনিটটা কি, অ্যাসিডিটির ইউনিটটা কি? 1 1 কিউএইচ পার 1 কিউএইচ পার গ্রাম। 1 KOH কি করে হবে? 1 ইউনিট কিছু হবে না,
গ্রাম, কিলোগ্রাম, মিলিগ্রাম কিছু তো একটা হবে। 1 mg mg KOH, of KOH gram 1 mg KOH পার গ্রাম। per এই পার গ্রামটা কিসের জন্য আসছে বুঝতে পেরেছো? এই পার গ্রামটা আসছে আমরা যেহেতু 1 গ্রাম অফ ইনসুলেটিং অয়েল নিয়েছি তার জন্য। তাহলে এর থেকে এটা যদি হয়ে যায়, এটা বা তার থেকে বেশি যদি হয়ে যায়, তাহলে কি করব? ট্রান্সফর্মার অয়েলটাকে রিজেক্ট করে দেবো, আর চলবেই না ওটা। আর যদি আমাদের এর মধ্যে থাকে 0.5 mg KOH পার গ্রাম থেকে শুরু করে 1 mg পার KOH, 1 mg KOH পার গ্রাম এর মধ্যে থাকলে কি করব? সেই অয়েলটাকে আমরা কি করব? চালিয়ে যাব না রিকন্ডিশনিং করব? এটাকে আমাদেরকে রিকন্ডিশনিং করতে হবে, কিছু ব্যবস্থা নিতে হবে। একে কিভাবে কি ব্যবস্থা নেবে সেটা আমি পরের দিন বলবো। রিকন্ডিশনিং করবে। আর যদি এটা থাকে লেস দ্যান 0.5, তাহলে স্যার ওটা একদম ঠিক আছে, একদম ঠিক মানে আছে, ওটা ইউজ করা ইউজেবল। এটা হচ্ছে ইউজেবল, ঠিক আছে, এটা হচ্ছে একদম ঠিকঠাক আছে। তাহলে এই হলো ব্যাপার ট্রান্সফর্মার অয়েলের বা যে কোনো ইনসুলেটিং অয়েলের অ্যাসিডিটি রিলেটেড, এই ব্যাপারটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে আমরা দেখবো যে স্লাজ টেস্ট। স্লাজ মানে আমি আগেই বলেছি যে ক্রুড পেট্রোলিয়াম, যেটা মেনলি হচ্ছে ট্রান্সফর্মার অয়েলের মেন কম্পাউন্ড, বা মেনলি এটা ক্রুড পেট্রোলিয়াম থেকেই ইনসুলেটিং অয়েল তৈরি করা হয়। এটা হচ্ছে মোস্ট অফ হুইচ আর, মানে এই ক্রুড পেট্রোলিয়ামের মধ্যে কিছুটা পরিমাণে সালফার কম্পাউন্ড থাকে। ক্রুড পেট্রোলিয়াম যেটা আছে সেখানে কিছুটা সালফার কম্পাউন্ড তো থাকে, সেটাকে রিফাইনিং বা রিফাইনারিতে যখন রিফাইন করা হয় ওটা সরিয়ে ফেলা হয়, সালফারটাকে রিমুভ করে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও যদি কিছুটা থেকে যায়, ঠিক আছে, কিছুটা যদি ইনসুলেটিং অয়েলের মধ্যে কিছুটা হলেও যদি থেকে যায়, তো সেইটাকে তো মেজার করতে হবে যে সেটা হচ্ছে আমাদের স্লাজ ফরমেশনের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, যেহেতু এই সালফার জিনিসটা যদি কোনো কারণে থেকে যায়, এবং সেটা থাকেও কিছুটা হলেও, সেটা হচ্ছে আমাদের ইনসুলেটিং অয়েলের মধ্যে থাকা অবস্থায় সেটা অক্সিডেশনের সাহায্য করে এবং তার ফলে স্লাজ তৈরি করতে সাহায্য করে। তো সেই কতটা এর মধ্যে আছে এইসব সালফার কম্পাউন্ড সেটাকে মাপতে হবে। সেটা মাপাটাকেই আমরা বলবো হচ্ছে যে স্লাজ টেস্ট। তো এই টেস্টে কি করা হয় না, এ ক্লিন পলিশড স্ট্রিপ অফ কপার মেটাল অফ স্পেসিফিক ডাইমেনশন ইজ হিটেড ইন এ ফিক্সড কোয়ান্টিটি অফ অয়েল at a fixed temperature for a specified period of time। ঠিক আছে, মানে এখানে যেটা করা হয় যে একটা কপারের স্ট্রিপ নেওয়া হয় এবং তার একটা ডাইমেনশন ফিক্সড আছে, এবং সেটাকে একটা ফিক্সড কোয়ান্টিটি অফ অয়েলের মধ্যে নিয়ে একটা ফিক্সড টেম্পারেচারে সেটাকে রেখে দেওয়া হয়, গরম করে একটা ফিক্সড টেম্পারেচারে নিয়ে রেখে দেওয়া হয়। এবার সেটাতে কি হবে, যদি ওটা গরম থাকে, গরম থাকা অবস্থায় কপার স্ট্রিপ, তো কপার স্ট্রিপের মধ্যে কপার, যে এটা হচ্ছে একটা হিটও দিচ্ছি, গরম করছি আবার এখানে কপার একটা অনুঘটক মানে ক্যাটালিস্টের কাজ করছে। তাহলে যেটা হচ্ছে ওই যেটা ওর মধ্যে সালফার কম্পাউন্ড যেগুলো ছিল সেগুলো রিয়াক্ট করে যাচ্ছে এবং অক্সিডাইজড হয়ে যাচ্ছে সহজে, এবং অক্সিডাইজড হয়ে সেটা একটা কি করবে, একটা ব্ল্যাক, ব্রাউন বা গ্রে কালারের একটা টার্নিশ, একটা ইন্ডিকেশন দেবে, মানে একটা সারফেসের উপর একটা আস্তরণের মতো একটা জমা হবে আর কি, ব্ল্যাক, ব্রাউন অথবা গ্রে কালারের। এবং এটা যদি জমা হয় তার মানে আমি শিওর হয়ে গেলাম যে অয়েলের মধ্যে সালফার আছে। আর যদি এটা না হয় তাহলে বলবো ওর মধ্যে সালফার সেই অ্যামাউন্টে নেই, সালফার নেই, ট্রান্সফর্মার অয়েলটার স্লাজ ফরমেশনের টেন্ডেন্সিটা কম থাকবে। এটাই বলছে, দেখো, উই কনক্লুড দ্যাট দ্য স্লাজ টেস্ট ইন দ্য ট্রান্সফর্মার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রান্সফর্মার, মানে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট। এবং before the filtration or dehydration, sludge test is necessary for the transformer. By the help of sludge test, we can identify the impurities, acid, semi-solid, এগুলো যেগুলো ট্রান্সফর্মার অয়েলের মধ্যে থাকে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। মানে প্রথমেই আমরা যদি দেখি যে ট্রান্সফর্মার অয়েলের মধ্যে আমরা প্রথমেই শুধুমাত্র অ্যাসিডিটি পেয়ে গেলাম আর আমরা ফিল্ট্রেশন করতে লাগলাম, সেটা করব না। তার আগে আমরা স্লাজ আছে কিনা, স্লাজ ফরমেশনের টেন্ডেন্সি কত, সেটাও একবার কনফার্ম করে নেব। তো এটা কনফার্ম করার টেকনিকটা এটাই যে একটা ক্লিন পলিশড একটা কপার স্ট্রিপকে বা কপার মেটালের একটা স্ট্রিপকে নিয়ে তাকে গরম করতে হবে, অয়েলের মধ্যে নিয়ে সেই অয়েলটাকে গরম করতে হবে, ফিক্সড টেম্পারেচারে রাখতে হবে কিছু সার্টেন সময়ের জন্য। যদি স্লাজ থাকে, মানে স্লাজ হওয়ার টেন্ডেন্সি যদি থাকে, তার কারণ হচ্ছে ওর মধ্যে সালফার থাকবে, সেই সালফারটা ওই কপার সারফেসের উপরে একটা ব্ল্যাক, ব্রাউন অথবা গ্রে কালারের একটা আস্তরণ তৈরি করবে। সেটা করলেই আমরা বুঝে যাব ওর মধ্যে সালফার আছে। এইভাবে স্লাজ টেস্ট করা হয়। নেক্সট হচ্ছে ক্র্যাকেল টেস্ট।
ক্র্যাকেল টেস্টটা কেন করা হয়, এটা হচ্ছে যে ওই ইনসুলেটিং অয়েলের মধ্যে ওয়াটার আছে কিনা সেটা দেখার জন্য ক্র্যাকেল টেস্টটা করা হয়। সেটা কিভাবে করবে না, সাম কোয়ান্টিটি অফ অয়েল ইজ হিটেড ইন এ টেস্ট টিউব ওভার আ সাইলেন্ট flame or a red hot metallic rod is dipped in a cup containing oil। দুটো ভাবে করা যেতে পারে। আইদার হচ্ছে যে কিছুটা অয়েল একটা টেস্ট টিউবে নিয়ে একটা ফ্লেমের উপরে রাখা যেতে পারে, সেটা করা যেতে পারে, অথবা একটা মানে রেড হট একটা মেটালিক রড, মানে খুব গরম রেড হট একটা মেটালিক রডকে নিয়ে সেটাকে একটা কাপের মধ্যে কিছুটা ইনসুলেটিং অয়েল নিয়ে তার মধ্যে ডুবিয়ে দিতে হবে। এইটা যখন করবে, যদি দেখা যায় যে একটা ক্র্যাকিং সাউন্ড তৈরি হচ্ছে, মানে একটা ক্র্যাকিং এর মতো একটা সাউন্ড তৈরি হচ্ছে, তার মানেই হচ্ছে ওই অয়েলের মধ্যে, ইনসুলেটিং অয়েলের মধ্যে ওয়াটার আছে। আর ওয়াটার থাকা মানেই সেটা হচ্ছে ইনসুলেটিং স্ট্রেংথ যেটা আছে অয়েলের সেটাকে ডিটোরিয়েট করবে। এবং এর জন্য যেহেতু ওয়াটার তো কারেন্ট কন্ডাকশন করে এবং কন্ডাক্টিভিটি এর মধ্যে বেড়ে যাবে, কারেন্ট কন্ডাক্টিভিটি বেড়ে যাবে এবং তার জন্য লস অফ পাওয়ারও হবে। এবং এই যে ওয়াটার, সেই ওয়াটার হচ্ছে একটা ক্যাটালিস্টের মতো কাজ করে। কিসের জন্য না, যে সলিড ইনসুলেশন যেগুলো আছে, সলিড ইনসুলেশন ট্রান্সফরমারের মধ্যে ধরো পেপার একটা যেটা আছে, পেপার বা সুপার এনএমএল যেগুলো আছে সেগুলো তো ইনসুলেশন, ওয়াইন্ডিং এর ইনসুলেশন আছে। এই সমস্ত ইনসুলেশন গুলোকে অ্যাসিড যেগুলো তৈরি হচ্ছে অক্সিডেশনের ফলে, সেই অ্যাসিডগুলো যাতে অ্যাটাক করে তাতে জল আরো সাহায্য করে। জল যদি থাকে ট্রান্সফরমার অয়েলের মধ্যে সেটা আরো সাহায্য করবে ওই অ্যাসিডগুলো যাতে ওই ইনসুলেটারগুলোকে আরো ভালো করে অ্যাটাক করে তার জন্য। তাহলে এটা মোটামুটি ট্রান্সফরমারের ইনসুলেশনের পক্ষেও ক্ষতিকারক, এটা বলা যেতে পারে। এবং এর জন্য হচ্ছে ট্রান্সফরমার অয়েলের বা ট্রান্সফরমারের মধ্যে সলিড ইনসুলেশন, বিশেষত যে পেপার ইনসুলেশন, সেগুলোর ব্রেকডাউন ঘটে যেতে পারে। সুতরাং এটা খুবই জরুরি ট্রান্সফরমার অয়েলের মধ্যে ক্র্যাক মানে কোনো ওয়াটার কন্টেন্ট বেশি আছে নাকি সেটাকে জানাটা জরুরি, এবং সেটা জানার জন্য এই ক্র্যাকিং টেস্টটা করা হয়। নেক্সট যেটা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট। ফ্ল্যাশ পয়েন্ট ব্যাপারটা কি সেটা আমি আগেই বলেছি, যে ফ্ল্যাশ পয়েন্ট অফ এ ট্রান্সফরমার অয়েল ইজ দ্য টেম্পারেচার at which the oil gives enough vapor to produce a flammable mixture with the air। মানে যে টেম্পারেচারে গিয়ে অয়েলটা যথেষ্ট পরিমাণে বাষ্প তৈরি করে বা ভেপার তৈরি করে, যেটা একটা ফ্লেমেবল মিক্সচার তৈরি করে, মানে যেটা খুব সহজেই জ্বলতে পারে, এরকম একটা ভেপার তৈরি করে। তো সেই যে টেম্পারেচারে এই ব্যাপারটা ঘটে সেই টেম্পারেচারকে বলা হয় ফ্ল্যাশ পয়েন্ট, এবং এই ফ্ল্যাশ পয়েন্টের ভ্যালু মোর দ্যান 140 ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত। আর ফায়ার পয়েন্ট, সেটাও আমরা আগে বলেছি যে ফায়ার পয়েন্ট মানে হচ্ছে মিনিমাম যে টেম্পারেচার যেখানে আমরা হিট যদি করি সেটা ইগনাইটেড হয় এবং সেই বার্নিংটা কন্টিনিউ করতে থাকে, সেটা হচ্ছে জেনারেলি 200 ডিগ্রি সেলসিয়াসের থেকে উপরে হয়। তো এবার হচ্ছে এই টেস্টিং অফ দ্য ফ্ল্যাশ পয়েন্ট অ্যান্ড ফায়ার পয়েন্ট ইন এ ট্রান্সফরমার অয়েল। এই যে ফ্ল্যাশ পয়েন্টটা এবং ফায়ার পয়েন্টটা সেটাকে চেক করবার জন্য কিছু মেথডস আছে। মেথডস হচ্ছে ক্লোজড কাপ মেথড আর একটা হচ্ছে ওপেন কাপ মেথড। ক্লোজড কাপ যে মেথড সেটাকে বলা হচ্ছে পেনস্কি মার্টেন অ্যাপারেটাস, আর যেটা ওপেন কাপ মেথড সেটাকে বলা হচ্ছে ক্ল্যাভেল অ্যাপারেটাস। এই অ্যাপারেটাসের মাধ্যমে করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে মেথডস গুলো, এগুলোর মাধ্যমে ট্রান্সফরমারের যে অয়েল, সেই অয়েল সারফেসের উপরে কতটা ভেপার তৈরি হয়ে সেটা ইগনাইটেড হচ্ছে নাকি সেটাকে টেস্ট করা হয়। তো ক্লোজড কাপ মেথডে ফ্ল্যাশ পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে 145 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস, এটা মিনিমাম থাকা উচিত, এর থেকে বেশি হলে আরো ভালো। এবং যত বেশি হায়ার ফ্ল্যাশ পয়েন্ট হবে সেটা তো ভালো, কিন্তু সেটা করতে গিয়ে দেখতে হবে তার জন্য যেন অয়েলটার ভিসকোসিটি বেড়ে না যায়। মানে হয়তো এমন হলো যে আমরা বেশি ফ্ল্যাশ পয়েন্ট নিতে গেলাম, বেশি ফ্ল্যাশ পয়েন্ট নিতে গিয়ে হয়তো দেখতে পাচ্ছি যে ভিসকোসিটিটা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু অ্যালায়েবল হবে না। মানে ভিসকোসিটিটা কম থাকা উচিত। আমরা আগেই প্রথমেই দেখেছি ভিসকোসিটি যত কম থাকবে তত ফ্লুইডিটি বেশি থাকবে, তত ভালো হিট ডিসিপেশন হবে এবং তত ভালো ট্রান্সফরমার অয়েলটা কুলিং এর কাজটা করতে পারবে। সুতরাং এটাও দেখতে হবে যে ভিসকোসিটি যেন খুব বেশি না বেড়ে যায়। ফ্ল্যাশ পয়েন্ট বেশি হওয়া ভালো, কিন্তু সেটা করতে গিয়ে মানে ওই ভিসকোসিটির সঙ্গে কম্প্রোমাইজ করা চলবে না। তো এইগুলো আমরা দেখে নিলাম যে বিভিন্ন ধরনের মেথডস।
বিভিন্ন ধরনের প্রপার্টি এবং সেই প্রপার্টিগুলোকে কিভাবে ক্যালকুলেট করা হয়, কিভাবে চেকিং করা হয়, সেগুলো আমরা দেখলাম। এখন এগুলো হয়ে গেল ট্রান্সফর্মার অয়েলের প্রপার্টি এবং সেই প্রপার্টিগুলোকে চেকিং এর মেথড। পরের দিনে আমরা দেখব যে ট্রান্সফর্মার অয়েলের মধ্যে যে সমস্ত ইমপিউরিটিগুলো থাকছে, যেগুলোর জন্য ওর ব্রেকডাউন ভ্যালু, ভোল্টেজের ভ্যালু কমে যাচ্ছে এবং স্লাজ ফরমেশন হচ্ছে, এই ব্যাপারগুলোকে তো হতে দেওয়া চলবে না। মানে একটা ট্রান্সফর্মার অয়েলের মধ্যে যদি দেখা যায় প্রচুর পরিমাণে স্লাজ তৈরি হচ্ছে, আমরা যে স্লাজ টেস্ট দেখলাম, যেটাতে আমরা একটা কপার স্ট্রিপকে বললাম যে হিটেড একটা চেম্বারের মধ্যে নিয়ে ওই ট্রান্সফর্মার অয়েলে ডোবাতে, তাহলে যদি ওর সারফেসের উপরে এরকম একটা ব্ল্যাক ব্রাউন কালারের একটা কোটিং জমা হয়, তার মানে আমরা বলবো যে ওর মধ্যে প্রচুর পরিমাণে সালফার আছে। তো এই ব্যাপারটা মানে হচ্ছে ইন্ডিকেশন যে ওর মধ্যে স্লাজ ফরমেশন হয়েছে বা স্লাজ ফরমেশন হতে পারে। তো এখন ট্রান্সফর্মার অয়েলের আমরা অ্যাসিডিটিও চেক করতে পারি। এ সমস্ত করে যদি আমরা দেখি যে ট্রান্সফর্মার অয়েলের যে কোয়ালিটি সেটা খারাপ হচ্ছে, তার ব্রেকডাউন ভোল্টেজ কমে যাচ্ছে, তার মধ্যে অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে ট্রান্সফর্মার অয়েলটাকে যদি চালাতে হয়, রিইউজ করতে হয়, তাহলে কি করতে হবে? ওর মধ্যে থাকা যে অশুদ্ধিগুলো আছে সেগুলোকে ফিল্টার আউট করতে হবে, ওগুলোকে ছেঁকে ফেলতে হবে। এই ছেঁকে ফেলার যে পদ্ধতি, সেইগুলোকে বলা হয় ফিল্ট্রেশন পদ্ধতি। এটা হচ্ছে একটা মেনটেনেন্স। ট্রান্সফর্মার অয়েল যেটা একটা ইনসুলেটর হিসাবে কাজ করে ইন কেস অফ ট্রান্সফর্মার, তার মেনটেনেন্স করতে হবে। সেই মেনটেনেন্স করবার জন্য কিছু টেকনিক আছে, ফিল্ট্রেশন করার জন্য কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে।